সালামু আলাইকুম বন্ধুরা। বণিক বার্তার প্রধান শিরোনাম, জুলাই সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও সুদ পরিশোধ হয় ব্যাংক থেকে ঋণ করে। প্রতিবেদনে বলা হচ্ছে, গত জুলাইয়ে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও ঋণের সুদ পরিশোধ করতে ব্যাংক ব্যবস্থা থেকে 12,711 কোটি টাকা নিট ঋণ নিয়েছে সরকার। 24-25 অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের এক পর্যায়ে সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার স্থবির হয়ে পড়েছিল দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য। এ অবস্থায় পরিচালন ব্যয় মেটাতে সরকারকে দ্বারস্থ হতে হয় ব্যাংক ঋণের। বিশ্লেষকরা বলেছেন, গত জুলাইয়ে আন্দোলন চলাকালে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছিল। এই অবস্থায় সরকার লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আহরণ করতে পারেনি। এ কারণে সরকারকে ব্যাংক থেকে টাকা নিয়েই চলতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এখনও অর্থনীতি কর্মকাণ্ড পুরোপুরি স্থিতিশীল হয়নি। সরকার এমন পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্বব্যাংক, IMF, ADB সহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে নতুন নতুন ঋণ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে। এসব ঋণ দেশের অর্থনীতিতে যুক্ত হলে সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা অনেকাংশে কমবে। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার। প্রতিবেদনে বলা হয়েছে, যুব সমাজের জীবন উৎসর্গ এবং অদম্য নেতৃত্বের মধ্যে দিয়ে বাংলাদেশ যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। তরুণদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিদ্যমান রাষ্ট্রকাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই বাস্তবায়নে আপনাদের সবার সমর্থন প্রয়োজন। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে এসব কথা বলেন। বাংলাদেশের সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা করা হবে এ ব্যাপারে ধারণা দিয়ে তিনি বলেন, যখন সবাই একটি রাজনৈতিক ঐক্যমতে পৌঁছবে এবং ভোট তালিকা তৈরি হবে, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এর আগে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে। একই দিন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ব্যবস্থাপনার পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দিয়ে মিস জর্জিয়েভা বলেন, ওয়াশিংটন ভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি বিষয়টি নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করতে ঢাকায় একটি দল পাঠিয়েছে। প্রথম আলোর প্রথম পাতার খবর, সরকারের কাছেও সময় জানতে চায় দলগুলো। এই খবরে বলা হচ্ছে, নির্বাচন সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটি রোডম্যাপ চায় রাজনৈতিক দলগুলো। আগামী 18 মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে সমর্থন করার কথা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন দল। দেশের অন্যতম একটি প্রধান দল বিএনপি মনে করেন, সরকার আন্তরিক হলে প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী 8 মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। আর এটি যত দ্রুত করা সম্ভব হবে, ততই দেশ, জনগণ এবং সরকারের জন্য মঙ্গল হবে। সরকারের কাছ থেকে নির্বাচনের সময় নিয়ে রোডম্যাপ আশা করে দলটি। অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করে বিএনপি। পরে সেখান থেকে সরে এসে তারা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার কথা বললেও দলটি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাইছে। জাতীয় পার্টির মধ্যে সংস্কার শেষ করেই নির্বাচন হলে ভালো হয়। অন্যদিকে নির্বাচন নিয়ে এক্ষুনি সময়ে 3 ঘণ্টা বেঁধে দেওয়া আসেনি বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনে করে নির্বাচন সংস্কার ও সময়ের ব্যাপারে তারা এখনো সরকারের রোডম্যাপে অপেক্ষায় থাকবেন। নয়া দিগন্তের প্রধান শিরোনাম, রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চল সমস্যায় পড়বে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে উপাচার্যের এক আলোচনায় বক্তব্য রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। ডক্টর ইউনূস বলেন, আমাদের সতর্ক হতে হবে, এই সংকটের সমাধান না হলে বাংলাদেশের নয় সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে। তিনি চান জাতিসংঘ মহাসচিব যেন যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকট নিয়ে সব পক্ষের উপস্থিতিতে একটি সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে সংকটের সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করে নতুন এবং দূরদৃষ্টিসম্পন্ন সমাধানের উপায় কী হতে পারে তেমন প্রস্তাবে আসেন বলে তিনি উল্লেখ করেন। সেই সঙ্গে জাতিসংঘ ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান কার্যক্রমে নতুন করে প্রাণশক্তি যোগ করার প্রয়োজন বলেন তিনি মনে করেন। প্রতিবেদনে বলা হচ্ছে, সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। খুন, ছিনতাই, পিটিয়ে হত্যাসহ নানা ঘটনার জনগণের জন্য আতঙ্ক বিরাজ করছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 450-এর বেশি থানায় হামলা, অস্ত্র লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পিটিয়ে হত্যা করা হয় বেশ কয়েকজন পুলিশ সদস্যকে। এরপর পুলিশ কর্মবিরতি ঘোষণা করলে অপরাধীরা অবাধে বিচরণ করতে থাকে। পরে পুলিশ কাজে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখলেও অপরাধীদের মধ্যে কোনো প্রভাব পড়েনি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 1.5 মাসের কিছুটা বেশি সময় শুধু ঢাকায় শতাধিক খুন, ছিনতাই ও ডাকাতি ঘটনা ঘটেছে। এর মধ্যে খুন ঘটনা ঘটছে অন্তত 30টি। এসব ঘটনায় জড়িত অপরাধী ধরা পড়ার সময় খুবই কম। পুলিশ আরও জানায়, নানান অপরাধে অভিযুক্ত অপরাধীরা এতদিন কারাগারে ছিল। এখন সেসব অপরাধ হচ্ছে, যেসব অপরাধ তাদের নামও আসতে শুরু করেছে। নিউজ এইজের প্রথম শিরোনাম, এসিসি নট ইন্ডিপেন্ডেন্স ইজ 2 decades, অর্থাৎ 2 দশকে দুদক স্বাধীন হয়নি। প্রতিবেদনে বলা হচ্ছে, দুর্নীতি দমন কমিশনে আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন সংস্থা হওয়া সত্ত্বেও গত 2 দশকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে বলে অংশীদাররা অভিযোগ তুলেছে। দুদক আইনে দুর্নীতির মামলা মোকাবেলায় নিজস্ব প্রসিকিউশন ইউনিট চালু করার বিধান রয়েছে, কিন্তু প্রতিষ্ঠার শেষ 2 দশকেও তা করতে পারেনি। দুদক প্রতিষ্ঠা হয় 2004 সালে। এরপর থেকে রাজনৈতিক সরকারগুলি এটিকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করে বলে অংশীজনদের অভিযোগ। তাদের মতে, কমিশনের স্বাধীনতা কেবল কাজে কলমে সংস্থাটি ক্ষমতাবানদের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগগুলোকে খুব কমই আমলে নিয়েছে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম, এসএস পাওয়ার প্ল্যান্ট এ অ্যালার্ম নেক্সাস লার্নেড $815 million থট টু এলসিএস, অর্থাৎ এসএস পাওয়ার প্ল্যান্ট এর এস আলমের সহযোগী প্রতিষ্ঠান 2LCর মাধ্যমে $815 মিলিয়ন পাচার করেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, 2টি এলসি এবং 184টি ভুয়া চালানে লোপাট হয়েছে বিপুল পরিমাণ অর্থ। এভাবেই এস আলম গ্রুপের প্রতিষ্ঠা এসএস পাওয়ার লিমিটেড 2019 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে 815.58 মিলিয়ন বা করেছে, বাংলাদেশি টাকায় হিসেবে যার পরিমাণ প্রায় 10,000 কোটি। এভাবে দেশের কষ্টার্জিত ডলার বের করে নিয়েছে প্রতিষ্ঠানটি। এসএস পাওয়ার মূলত তাদের চট্টগ্রাম ভিত্তিক 1320 মেগাওয়াট
কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলেছিল। কিন্তু এই এলসিগুলির বিপরীতে একটি আইটেমও বাংলাদেশ প্রবেশ করেনি। তারপরও কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে এই বিপুল পরিমাণ অর্থ দেশ থেকে বেরিয়ে যায়। সরকারের সমকালের প্রথম পাতার খবর, পালিয়ে রেহাই পাচ্ছে না বিতর্কিত 12 কর্মকর্তা। এই খবরে বলা হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে জাতীয় সংসদ সচিবালয়ে বিতর্কিত 12 কর্মকর্তা লুকোচুরি করে চলছে। কেউ ধরেছেন অসুস্থতার ভান, কেউ কারণ ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত, কেউ আবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নিয়ে লাপাত্তা। কোনো কর্মকর্তা ছেড়েছেন সরকারি বাসা। এই 12 কর্মকর্তার নিয়োগ নিয়েই রয়েছে নানা গলদ, হচ্ছে সমালোচনা। গত 1.5 দশকে মন্ত্রী, এমপির পিএস সহ পছন্দের পদায়ন, বিদেশ সফর, সরকারি প্লট বরাদ্দ সহ নানা সুযোগ সুবিধা ভোগিয়েছেন তারা। অপরিহার্য কর্মকর্তা হিসেবে অত্যীকরণ করা হলেও সংসদের কাজে কখনোই তাদের একাগ্রতা ছিল না। অথচ তাদের পদোন্নতি নিশ্চিত করতে একাধিকবার নিয়োগ বিধি সংশোধন করা হয়েছে। হাইকোর্ট তাদের নিয়োগ অবৈধ করার ঘোষণা করলেও আপিল বিভাগের রায়ে তারা চাকরিতে টিকে আছেন। তবে আপিল বিভাগে এই রায়ের নিয়েও আছে বিস্তর অভিযোগ। আজকের পত্রিকার প্রথম পাতার খবর, প্রতি বছর দেশে কোটিপতি বাড়ছে 7,000 করে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনার পর 3.5 বছর দেশে কোটিপতি বেড়েছে 25,000-এরও বেশি। যদিও এই সময় উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্য জোগাড় করতে হাঁসফাঁস অবস্থা নিম্ন আয়ের মানুষের। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর জুন প্রান্তিক মার্চ-জুন শেষে ব্যাংকে 1 কোটি টাকার উপরে আছে এমন হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে 1,19,000টি। এই সংখ্যা 2020 সালের ডিসেম্বরে ছিল 93,890টি। সেই হিসেবে মাত্র 3.5 বছরে কোটিপতির সংখ্যা বেড়েছে 25,110টি। এইদিকে দেশে কোটিপতি যখন বাড়ছে, তখন নিত্যপণ্যের লাগামহীন দামে দুবেলা খাদ্য জোটাতে হিমশিম খাচ্ছে মানুষ। 2 অঙ্কের ঘর ছাড়িয়েছে মূল্যস্ফীতির লাগাম টানতে নানা পদক্ষেপ নিচ্ছে দেশের কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু লাগাম টানা সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, কোটি টাকার হিসাব মানেই কোটিপতি ব্যক্তি হিসাব নয়। কারণ ব্যাংকে 1 কোটি টাকার বেশি অর্থ রাখার তালিকায় ব্যক্তি ছাড়া অনেক প্রতিষ্ঠানও রয়েছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশ স্বাধীনের পর 1972 সালের দেশে কোটিপতির আমানতকারী ছিলেন মাত্র 5 জন। 1975 সালে তা 47 জনে উন্নীত হয়। 1980 সালে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়ে যায় 98টি। এরপর বাড়তে থাকে কোটিপতি আমানতকারী। 1990 সালে 943টি, 1996 সালে 2,594টি, 2001 সালে 5,162টি, 2006 সালে 8,867টি এবং 2008